আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছি। লাস্ট অফ 1.0 সিরিজের আরো একটি নতুন ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা ব্রায়োফাইট ও টেরিডোফাইটার যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব। বাট এই চ্যাপ্টারটা সম্পর্কে আসলে আলোচনা করার আগে এটা জানাই রাখি, চ্যাপ্টারটা কিন্তু সবচেয়ে লেস ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে অধ্যায় 6, অধ্যায় 12 এর কাতারে। অর্থাৎ তুমি এটাকে সিকিউর ভরসা কেন্দ্র হিসেবে নিয়ে যাইও না পরীক্ষার জন্য, এটা হচ্ছে তুমি এমসিকিউর জন্যই পড়ে যাবা। আর এমসিকিউর জন্য হচ্ছে আমরা আলাদা ক্লাসই রাখবো। তো আজকে ক্লাসে বেসিক্যালি তোমার সিকিউ পরীক্ষায় কি কি আসতে পারে সেই টপিকটা আমরা একটু দেখব। তো ফার্স্ট অফ অল, রিক্সিয়ার গঠন, এখান থেকে পরীক্ষায় আসে থাকে থেলাসের প্রস্থচ্ছেদ আর টেরিসের গ্যামিটোফাইটিক জন্যর বর্ণনা, প্রোথেলাসের স্ট্রাকচার, এটা সম্পর্কে পরীক্ষায় আসতে পারে। সো এক কথায় বললে তুমি এখানে থেলাসের প্রস্থচ্ছেদ একটা টপিক, আর সেকেন্ডলি তুমি এই যে টেরিস আছে, টেরিসটার জনন সম্পর্কে আলোচনা, সেটা আরেকটা টপিক। বেসিক্যালি এইটা সম্পর্কে পরীক্ষায় এসে থাকে। বাকিটুকু যা কিছু আছে সেগুলো আসলে এমসিকিউর জন্য এসে থাকে। আমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা অধ্যায়টা পড়ার আগে আশা করছি শৈবাল ছত্রাক অধ্যায় অথবা নগ্নবীজি আবৃতবীজি অধ্যায়টা পড়ে এসেছি। যদি এই দুইটা কোনো একটা চ্যাপ্টার সম্পর্কে আমার কাছে পড়া হয়ে থাকে, তাহলে দেখবা একটা বড় ছক আকারে আমি তোমাদেরকে পড়াইছি, এবং ওই ছক দিয়ে আসলে ব্রায়োফাইটা টেরিডোফাইটা অধ্যায়ে সবগুলো বৈশিষ্ট্যই কভার করা যায়। সো আমরা এখান থেকে কোনো আলাদা কোনো ধরনের বৈশিষ্ট্য শিখবো না, কারণ সবগুলো আমরা ইতিমধ্যে পড়ে এসেছি। উদ্ভিদ জগৎ কাইন্ড অফ একটা সিরিয়াল বা স্ট্রাকচার অনুসারে আগাইছে। প্রথমে হচ্ছে শৈবাল ছত্রাক, ব্রায়োফাইটা টেরিডোফাইটা, নগ্নবীজি আবৃতবীজি। সো এই যে বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা, সেই আলোচনার মধ্য দিয়ে আমরা ব্রায়োফাইটার সকল বৈশিষ্ট্য, টেরিডোফাইটার সকল বৈশিষ্ট্যই কভার করেছি। ওকে, সো আমরা জানি যে শৈবাল ছত্রাকের পরে তারপরে উন্নত হচ্ছে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার চেয়ে উন্নত হচ্ছে টেরিডোফাইটা, টেরিডোফাইটার চেয়ে উন্নত হচ্ছে নগ্নবীজি, তার উপরে হচ্ছে আবৃতবীজি। এটা আমাদের প্রিভিয়াস ক্লাসের যে আলোচনা, সেই আলোচনা থেকে জেনে আসা উচিত। ওকে, তারপরে আমরা আগাবো, যেখানে বলছে শৈবাল ছত্রাক আর টেরিডোফাইটার মধ্যবর্তী কি আছে, মধ্যবর্তী গ্রুপটা হচ্ছে ব্রায়োফাইটা। ডান। তাহলে আমরা নেক্সট আগাতে পারি। এখানে দেখো ব্রায়োফাইটা সম্পর্কে আলোচনা করা আছে। ব্রায়োফাইটা বলতে বোঝায় মস বর্গীয় উদ্ভিদ। শুধুমাত্র মস একটা ক্লাস, আর মস বর্গীয় উদ্ভিদ হচ্ছে একটা পর্ব, পর্ব বা ডিভিশন। ওকে ফাইন। এখন ব্রায়োফাইটা থেকে যেটা জিজ্ঞেস করতে পারে বড় ফোলা আকার, এটা হচ্ছে এখান থেকে তুমি মনে রাখতে পারো বরফেলা আকার থেকে ব্রাউন, বরফেলা আকার থেকে ব্রায়োফাইটা। ডান। তারপরে যাই ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। আমি আগেই বলেছি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কিন্তু আমরা ছক থেকে পড়ে এসেছি। সো এখান থেকে সময় নষ্ট করার চেয়ে তুমি ছক থেকে সবগুলো এমসিকিউ একবারের জন্য রিভিশন দিয়ে আসতে পারো। ফাইন। তারপরে আগাই, এখান থেকেও সেম কথা। ব্রায়োফাইটা থেকে তুমি যেটা পড়বা যে ব্রায়োফাইটাকে কেন উভচর উদ্ভিদ বলা হয়, তার রিজন হচ্ছে ব্রায়োফাইটা এমনিতে স্থলজ থাকে, তাহলে নর্মালি হচ্ছে সে স্থলজ, কিন্তু তার নিষেকের প্রয়োজন হয় জলজ। তাহলে নর্মালি সে স্থলজ, আর নিষেকের জন্য লাগে জলজ পরিবেশ, অর্থাৎ পানির প্রয়োজন হয়। তার মানে কি, তার জীবন ধারণের কোনো না কোনো এক পর্যায়ে স্থলজ জলজ দুই জীবনের প্রয়োজনই আছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি উভচর উদ্ভিদ। তো এটা খ মার্কের জন্য পরীক্ষা এসে থাকতে পারে। ব্রায়োফাইটাকে আমরা তিনটা ক্লাসে ভাগ করতে পারি। একটা হলো হেপাটিকি, একটা অ্যান্থোসেরিটি, এবং আরেকটা হলো মাসাই। এই হেপাটিকির আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় লিভার ওট। ফাইন। হেপাটিক মানে তো লিভার বুঝি, লিভার ওট বলা হয়। অ্যান্থোসেরিটি এবং মাসাই, এর মধ্যে মাসাইটা একটু ব্যতিক্রম। আচ্ছা, ডান। তারপরে কথা, ব্রায়োফাইটা আদি বৈশিষ্ট্য, ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য। আমরা এই ছকের মধ্যে যা কিছু পড়ে ফেলি সেগুলো হচ্ছে ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য। আর যেগুলো কোনোদিন পড়ি নাই, কলুমেলা, ডার্মি স্টোমাটাযুক্ত এপিডার্মিস, ক্যাপসুলের গোড়া, মানে কঠিন কঠিন যেসব জিনিসপাতি আছে সেগুলো হলো উন্নত বৈশিষ্ট্য। সো পরীক্ষায় যদি এমসিকিউ হিসাবে আসে, যেটা পড়ে ফেলছো জীবনে, সেটা হলো আদি বৈশিষ্ট্য, যেটা কোনোদিন পড়ো নাই সেটা হলো উন্নত বৈশিষ্ট্য। উন্নত বৈশিষ্ট্যগুলো দেখা যায় অ্যান্থোসেরাস যারা আছে তাদের মধ্যে, আর আদি বৈশিষ্ট্যগুলো দেখা যায় লিভার ওট অথবা হেপাটিকের মধ্যে। এখন আসো আমরা এই যে আমাদের ব্রায়োফাইটা সম্পর্কে পড়লাম, ব্রায়োফাইটা সম্পর্কে কিন্তু পড়া হয়ে গেছে। ব্রায়োফাইটার একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে রিক্সিয়া। সো রিক্সিয়া সম্পর্কে আমরা একটু জানবো। রিক্সিয়া থেকে জানার বিষয় হচ্ছে রিক্সিয়া ফ্লুইটাস হলো ভাসমান জলজ উদ্ভিদ, এবং বাংলাদেশে রিক্সিয়া গণের 45টা প্রজাতি ইতিমধ্যে শনাক্ত করা হয়ে গেছে। সো এটা জানলাম। এর বাইরে রিক্সিয়া কোন ঋতুতে বেশি জন্মায়? বর্ষাকালে রিক্সিয়া বেশি জন্মায়। শ্রেণীবিন্যাস থেকে পড়ার মতো কি আছে, অর্ডারটা পড়তে পারো, বাকি সবকিছু তুমি তাকায় দেখো, এমনিতেই তুমি জানো, তাই না? তারপরে রিক্সা শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা আলাদা করে এখানে পড়ার জন্য তেমন একটা লাগে না, প্র্যাকটিক্যাল পরীক্ষায় বড় জোর লাগতে পারে। আর তুমি যদি গাঠনিক স্ট্রাকচার সম্পর্কে তার বাহ্যিক স্ট্রাকচার জানো,
তাহলে এটা সম্পর্কে খুব ভালো মতো জানতে পারার কথা। অর্থাৎ রিকশার বৈশিষ্ট্য পারতে গেলে তুমি জাস্ট যদি রিকশার বাহ্যিক গঠন বৈশিষ্ট্য এবং অভ্যন্তরীণ গঠন বৈশিষ্ট্য সম্পর্কে জানো, তাহলে কিন্তু কভার হয়ে যায়। বাহ্যিক গঠন বৈশিষ্ট্য কখনো সিকিউতে আসে না। তুমি জাস্ট বাহ্যিক গঠনটা একটু দেখো, দেখতে অনেকটা গোলাপের পাপড়ির মতো লাগে, দ্যাটস ওয়াই এটাকে রোজেট বলা হয়। কোথায় গেল? এই যে রোজেট বলা হয়, গোলাপের পাপড়ির মতো। এটা আকার মানে একদম মাথাটা দেখো, এটা কিন্তু দীর্ঘ শাখা বিশিষ্ট এবং একদম উপরে অগ্রস্ত খাঁজ আছে, তাই না? এই হচ্ছে আমাদের বাহ্যিক গঠন বৈশিষ্ট্য। আর আমরা ইতিমধ্যে ওই ছকের মধ্যে পড়ে এসেছি, রাইজয়েড অথবা স্কেল থাকে ব্রায়োফাইটের মধ্যে। রাইজয়েডটা থাকে এককোষী, স্কেল হলো বহুকোষী। এদের উভয়ের কাজ মূলের কাজের মতোই, অর্থাৎ মাটির সাথে আবদ্ধ রাখা, মাটির মধ্যে আটকে রাখা এবং মাটির নিচ থেকে পানি ও খনিজ লবণকে উপরে তুলে নিয়ে আসা। তো এই কাজগুলোই হচ্ছে আমাদের রিকশিয়ার রাইজয়েড অথবা স্কেল করে থাকে। এই হচ্ছে আমাদের রিকশিয়ার বাহ্যিক গঠন বৈশিষ্ট্য। একদম লাস্ট লাইনটা তুমি হচ্ছে এমসিকিউর জন্য একটু পরে রাখবা, যে রিকশিয়ার স্পোরোফাইট কিসে নিমজ্জিত থাকে? থ্যালাসে নিমজ্জিত থাকে। এমসিকিউর জন্য পড়লা। তারপরে যাও রিকশিয়ার অভ্যন্তরীণ গঠন বা থ্যালাসের প্রস্থচ্ছেদ। এই চ্যাপ্টার থেকে যদি সবচেয়ে বেশি কোনো কোয়েশ্চেন এসে থাকে, তার একটা কোয়েশ্চেন হচ্ছে এইটা। তাহলে সিকিউর জন্য যদি তুমি কিছু পড়ো, তাহলে কি পড়বা? রিকশিয়ার স্ট্রাকচার। তো রিকশিয়ার স্ট্রাকচার থেকে আসলে বেসিক্যালি পরীক্ষায় চিত্রটাই আঁকতে বলে। চিত্রটা তুমি কিভাবে আঁকবা? ফুল বডিটাকে তুমি তিনটা ভাগে ভাগ করতে পারো: নিম্নত্বক, সঞ্চয়ী অঞ্চল, ফটোসিনথেটিক অঞ্চল। নিম্নত্বক থেকে পড়ার মতো তেমন কিছু নাই, দুইটা জিনিস আছে এখান থেকে, একটা হচ্ছে রাইজয়েড আর একটা হলো স্কেল। রাইজয়েডটা এককোষী, স্কেল হলো বহুকোষী। ডান। দেখো, এই জন্য হচ্ছে রাইজয়েডের মাঝখানে 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 সেল আকারে বিভক্ত করা নাই, এটা হচ্ছে একটাই কোষ, এই পুরাটা মিলে একটা কোষ। আর স্কেলের মধ্যে দেখো অনেকগুলো সেল আছে, দ্যাটস ওয়াই এখানে সেল দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে নিম্নত্বক থেকে কি উৎপন্ন হয়? রাইজয়েড অথবা স্কেল উৎপন্ন হয়। ডান। নেক্সটে আসো সঞ্চয়ী অঞ্চল। তো বর্ণহীন প্যারেনকাইমা নিয়ে গঠিত হয় সঞ্চয়ী অঞ্চল, এবং যেহেতু সে একটা উদ্ভিদ, দ্যাটস ওয়াই এখানে যে সঞ্চিত খাদ্যটা থাকবে, সেই সঞ্চিত খাদ্যের নাম কি হবে? ডেফিনেটলি সেটা স্টার্চ হবে। স্টার্চের বাংলা হলো শ্বেতসার। ফাইন। তারপরে যাও ফটোসিনথেটিক অঞ্চল। ফটোসিনথেটিক অঞ্চল থেকে কি পড়বা? এখানে দেখো ঊর্ধ্বত্বক আছে একদম বর্ণহীন সারি নিয়ে, এছাড়া বায়ু রন্ধ্র আছে এবং বায়ু প্রকোষ্ঠ আছে। মাঝখানে এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপগুলো হচ্ছে বায়ু প্রকোষ্ঠ। আর একদম মাথায় যেটা হচ্ছে একদম বাইরে এয়ারের সাথে বের হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় বায়ুরন্ধ্র। তাহলে এগুলা হচ্ছে একদম ছিদ্র, আর এগুলোর নাম হচ্ছে বায়ু প্রকোষ্ঠ। আশা করি আমরা রিকশিয়ার যে স্ট্রাকচার, রিকশিয়ার থ্যালাসের প্রস্থচ্ছেদ, এটা সম্পর্কে বুঝতে পারছি। লেখাতে আসলে একই জিনিসগুলো এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এর বাইরে তোমাকে এখানে এই ফিগারটা আঁকা শিখতে হবে। সো ফিগারটা তোমাকে এখান থেকে শিখতেই হবে। ডান, খুবই ভালো কথা। তারপরে জননের মধ্যে যাই। এখান থেকে পড়বা যে রিকশিয়ার যে অঙ্গ জনন, সেটা কিভাবে ঘটে থাকে। উপরের অংশটুকু, অর্থাৎ থ্যালাসের যে উপরের পার্টটুকু, সেটা অঙ্গজনন ঘটে থাকে টিউবারের মাধ্যমে, আর নিচের পার্টটুকু ঘটে থাকে গিমার মাধ্যমে। ওকে, তাহলে উপরের অংশটুকু হচ্ছে টিউবার, মনে রাখবা টিউবারের রস্যু আছে, রস্যু থেকে উপর, আর গিমা হচ্ছে নিচের দিকে। ফাইন। যৌনজনন, এখানে হচ্ছে যেহেতু যৌনজনন ঘটে, দ্যাটস ওয়াই অবশ্যই পুং পার্ট থাকবে এবং স্ত্রী পার্ট থাকবে। তো পুং জননাঙ্গকে বলা হয় অ্যান্থোরিডিয়াম এবং স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগুনিয়াম। আর্কিগুনিয়াম থেকে আসে স্ত্রীরেণু, আর অ্যান্থোরিডিয়াম থেকে আসে শুক্রাণু। তো শুক্রাণু এবং ডিম্বাণু মিলে আলটিমেটলি কি তৈরি করে? নিষিক্ত জাইগোট তৈরি করে, যেটা থেকে একদম পূর্ণাঙ্গ একটা রিকশিয়া ডেভেলপ করে। তো আমরা জানি রিকশিয়া কিন্তু গ্যামেটোসাইট, অর্থাৎ রিকশিয়া কিন্তু হ্যাপ্লয়েড। ঠিক আছে, ব্রায়োফাইটারা হ্যাপ্লয়েড হয়ে থাকে, বাট টেরিডোফাইটা কিন্তু আবার ডিপ্লয়েড হয়ে থাকে। এখানে একটা মানে এমসিকিউ তোমার কনফিউজ হতে পারো। ফাইন। তারপরে দেখো হোমোস্পোরাস সম্পর্কে এখানে আলোচনা করা আছে। তাহলে এখানে যে স্পোরগুলো থাকে, সেই স্পোরগুলো কেমন? হোমোস্পোরাস। ফাইন। রিকশিয়া উদ্ভিদের গুরুত্ব, গুরুত্ব থেকে পড়ার কিছু নাই, তুমি জাস্ট একটা লাইনই পড়বা, সেটা হচ্ছে পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে কে? রিকশিয়া। বাট যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতো পরিবেশ দূষণের নির্দেশক হিসেবে কাজ করে কে, তখন কিন্তু আনসার চেঞ্জ হয়ে যেত। কি হতো? নির্দেশক থেকে যদি পরীক্ষায় আসতো যে নির্দেশক হিসেবে কে কাজ করে, তখন আনসার হইতো লাইকেন। সো এই হচ্ছে আমাদের ব্রায়োফাইটা সম্পর্কে সবকিছু। এবার আসি টেরিডোফাইটা বা ফার্নবর্গীয় উদ্ভিদ। এখান থেকে তুমি কি পড়বা? এখান থেকে তুমি পড়বা কয়টা প্রজাতির টেরিডোফাইটা আছে। 195 প্রজাতির টেরিডোফাইটা আছে। এটা কিন্তু ডেন্টাল 23 ভর্তি পরীক্ষায় ইতিমধ্যে চলে আসছে। তারপরে টেরিডোফাইটার যেসব বৈশিষ্ট্য আছে, সব বৈশিষ্ট্য কিন্তু আমরা ছক থেকে পড়ে আসি। সো এখান থেকে আলাদা করে পড়ার মতো তেমন কোনো বৈশিষ্ট্য নাই। সো আমরা এগুলো সবকিছু কোথায় পড়ে থাকি? ছকের মধ্যে পড়ে থাকি। খুবই ভালো কথা।
নেক্সটে যাই, আমরা টেরিডোফাইটার একটা ক্লাসিক এক্সাম্পল হিসেবে টেরিস সম্পর্কে জানবো। টেরিস হচ্ছে একটা জেনাস, এবং তুমি শ্রেণীবিন্যাসটা যদি খুব ভালো লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে পড়তে পারো, বাট না পড়লে কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে নাইস টু নো। ফাইন। তারপরে যাই টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে। টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে দেখো, এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো পরেও আমরা পাবো। সো পরের জিনিস পরে রেখে দিই, পরেরটা পরেই পড়বো। তো এখানে দেখো টেরিসকে বলা হয় সানফার্ন, আর নগ্নবীজির মধ্যে আমরা যে সাইকাস পড়ছিলাম সেটাকে বলা হয়তো পামফার্ন। তাহলে সাইকাসকে কেন পামফার্ন বলা হয় পরীক্ষা আসে, তবে এখানে এটা কখনো আসে না টেরিসকে কেন সানফার্ন বলা হয়। যদি জিজ্ঞেস করে তখন কি জিজ্ঞেস করবা, তখন কি আনসার দিবা? সান অর্থ হচ্ছে সূর্য, সূর্য থেকে আসে রোদ, তাহলে রোদে জন্মাতে পছন্দ করে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সানফার্ন। টেরিসের কয়টা প্রজাতি আছে? টেরিস যেহেতু এটা গণ, তার নিচে হচ্ছে প্রজাতি থাকবে। কয়টা প্রজাতি? 16টা প্রজাতি থাকবে বাংলাদেশে। ফাইন। সবচেয়ে বেশি কোন প্রজাতিটা জন্মগ্রহণ করে? আমাদের দেশে সবচেয়ে বেশি জন্মায় হচ্ছে টেরিস ভিট্টাটা। জান আবাসস্থল। টেরিসের মধ্যে কয়টা প্রজাতি আছে? 250টা প্রজাতি আছে, তার মধ্যে বাংলাদেশে হচ্ছে জন্মায় 16টা। ওকে, ডান। টেরিসের দৈহিক গঠন। এখানে দৈহিক গঠনটা তোমার মনে রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য এটা চিত্র আসে না, মানে এখানে এটার জন্য কোনো চিত্র নাই। চিত্র বইয়ের মধ্যে দেওয়া আছে, বাট আসলে ওটা পরীক্ষার জন্য লাগে না। এই যে আমাদের এই চিত্রটার কথা আর কি, টেরিস উদ্ভিদের স্ট্রাকচার। তো এটা আসলে পরীক্ষায় আঁকতে হয় না, আমরা আসলে সাধারণত পরীক্ষায় যদি কখনো রিটেনে আসে সেক্ষেত্রে একদম ফুললি এর বাংলা লেখাটা লিখে দিই। তবে এটা বেসিক্যালি ইম্পর্টেন্ট কিসের জন্য? বেসিক্যালি এটা ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য। এখানে কি কি জিনিস জিজ্ঞেস করতে পারে দেখো, কয়েকটা জিনিস আসে সহজ একদম। ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট, প থেকে পাতা, প থেকে হচ্ছে ফ্রন্ট। তারপরে কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার, তাহলে ক ক ক। কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। পত্রখণ্ডকে বলা হয় পিনা, তাহলে প প, প থেকে পত্রখণ্ডক, আর প থেকে হচ্ছে পিনা। নেক্সট হলো শল্কপত্রকে বলা হয় রেমেন্টাম। শল্কপত্রটা কি কালারের? বাদামি কালারের। ওই ভালো কথা। এখানে যে কাণ্ডটা থাকে সেই কাণ্ডটা হচ্ছে রাইজোম জাতীয়। আর এখানে যে কুণ্ডলীটা থাকে মুকুল অবস্থায়, কুণ্ডলী পাকানো অবস্থায় থাকে, সেটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। ওকে, তাহলে এখানে আমরা বেশ কিছু এমসিকিউ পড়লাম। ফার্নের পাতাকে কি বলে, কুণ্ডলিত কচি পাতাকে কি বলে, পত্রখণ্ডকে কি বলে, কাণ্ড কি জাতীয়, তারপরে হচ্ছে মুকুলটা কি অবস্থায় আছে। এই কোয়েশ্চেনগুলোর আনসার তোমাকে এখান থেকে আলাদা করে পারতে হবে। আর পত্রতলের নিম্নত্বকের কিনারায় সুরাই উৎপন্ন হয়, এটা তোমাকে আমি পরে একটা ছবির মাধ্যমে দেখাবো। ওকে, আগাই আমরা নেক্সটে। টেরিসের অভ্যন্তরীণ গঠন, এখান থেকে কি পড়বা? ভাস্কুলার বান্ডেল হলো হেড্রোসেন্ট্রিক। নেক্সটে হচ্ছে এখান থেকে তুমি এই যে কর্টেক্স টিস্যুতে কোন ধরনের স্টিলি অবস্থিত? আনসার হচ্ছে এদের স্টিলিটা অশ্বক্ষুরাকৃতির স্টিলি। ফাইন। নেক্সটে যাব পত্রকের অন্তর্গঠন। এটা পরীক্ষার জন্য বা এইচএসসি পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, তুমি চাইলে স্কিপ করতে পারো, তবে লাস্ট লাইনটা পড়লে ভালো। আর আমরা জানি ফার্ন যেহেতু হচ্ছে হেড্রোসেন্ট্রিক, হেড্রোসেন্ট্রিকের বাংলা হচ্ছে জাইলেম কেন্দ্রিক। তো এখানে লেখা আছে স্টিলি জাইলেম কেন্দ্রিক। ফাইন। নেক্সটে হচ্ছে টেরিসের জনন। তো টেরিসের জনন কিন্তু ইম্পর্টেন্ট, বাট অঙ্গ জনন একেবারে ইম্পর্টেন্ট না, তুমি চাইলে স্কিপ করতে পারো। নেক্সট অযৌন জনন। তো অযৌন জননটা কিন্তু ফার্নের জন্য ভালো ইম্পর্টেন্ট আছে। সো আমরা একটু লেখার চেষ্টা করি যেখানে কি কি বিষয় আলোচনা করা হয়েছে। ফার্স্ট অফ অল, অযৌন জনন কিসের মাধ্যমে ঘটে? স্পোরের মাধ্যমে ঘটে। দ্যাটস ওয়াই অযৌন জননের একক হচ্ছে স্পোর। ফাইন। ফার্নের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না, ফার্নের ক্ষেত্রেও সেটা স্পোরের মাধ্যমেই ঘটে থাকে। টেরিস উদ্ভিদ পরিণত, অনেক হাবিজাবি কথাবার্তা লেখা আছে। প্রথম কথা হচ্ছে সুরাস। সুরাস হলো স্পুরাঞ্জিয়ামের গুচ্ছ। সুরাস হলো স্পুরাঞ্জিয়ামের গুচ্ছ। ওকে, ফাইন। তাহলে স্পুরাঞ্জিয়াম গুচ্ছকে কি বলা হয়? সুরাস বলা হয়। নেক্সট কথা হলো এই স্পুরাঞ্জিয়ামটা আসে কই থেকে? স্পুরাঞ্জিয়ামটা আসে আসলে অমরা থেকে, অমরা বা প্লাসেন্টা টিস্যু। ঠিক আছে, ফাইন। তারপরে এখানে ফলস এন্ডোসিয়ামের কথা আছে, পরে বলতেছি। সুরাস উৎপন্নকারী পাতাকে স্পোরোফিল বলা হয়। আচ্ছা, এটা এমসিকিউর জন্য জেনে রাখো, সুরাস উৎপন্নকারী পাতাকে স্পোরোফিল বলা হয়। আচ্ছা, তুমি একটা ছবি দেখে নাও, ছবিটা দেখলে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একদম প্রথমে কি বলছিলাম? পত্রকে নিম্নতলের কিনারায় সুরাই উৎপন্ন হয়, এটা বলছিলাম তো। দেখো, এই হচ্ছে পত্রক, যার নিম্নতলের কিনারায় সুরাই উৎপন্ন হইতেছে। এখানে কিন্তু এই যে পার্টটুকু আছে এটাকে কিন্তু একসাথে কি বলা হয়? সুরাই বলা হয়। এখানে একটা স্পোরাঞ্জিয়াম এটা, আরেকটা স্পোরাঞ্জিয়াম এটা, আরেকটা এটা, আরেকটা এটা, অর্থাৎ সবগুলো স্পোরাঞ্জিয়ামকে একসাথে কি বলা হয়? সুরাই বলা হয়।
তাহলে পত্রকে নিম্নতলের কিনারায় সুরাই থাকে। কোন টিস্যু থেকে স্পোরাঞ্জিয়াম ডেভেলপ করে? আনসার হচ্ছে অমরা বা প্লাসেন্টা টিস্যু থেকে স্পোরাঞ্জিয়াম ডেভেলপ করে। ফাইন। তারপরে এখানে একটা কথা বলা আছে যে পত্রকের একদম নিম্নতল সেটা গিয়ে একটা ঢাকনার মতো সৃষ্টি করে স্পোরাঞ্জিয়ামের উপর, সেটাকে বলা হয় ফলস ইন্ডোসিয়াম। সো এই ছবিটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন সব ধরনের কোয়েশ্চেন তুমি আনসার করতে পারবা। ডান। এরপরে যাও স্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচার সম্পর্কে জানবো। একটা স্পোরাঞ্জিয়ামের মধ্যে তিনটা পার্ট থাকে, একটা হলো বৃন্ত, একটা স্টোমিয়াম এবং আরেকটা অ্যানোলাস। ওকে, তাহলে বৃন্ত, স্টোমিয়াম এবং অ্যানোলাস এই তিনটা সম্পর্কে আমরা জানি। বৃন্ত কি? বৃন্ত হচ্ছে এখানে যেটার সাথে আটকে রাখা আছে, তাহলে বৃন্ত ছাড়া বাকি পার্টটুকুকে একসাথে বলা হয় ক্যাপসুল। ফাইন। এখানে অ্যানোলাসটা হচ্ছে একটা ফিক্সড পার্ট এবং এটা হচ্ছে পানিগ্রাহী, আর স্টোমিয়ামটা একটু মানে কাইন্ড অফ কম রিজিড আর কি। দ্যাটস ওয়াই যদি কোনো কিছু ফাটতে হয় তাহলে আসলে এই স্টোমিয়ামটা ফেটে যায়। যখন এই যে স্পোরাঞ্জিয়াম আছে, স্পোরাঞ্জিয়ামের মধ্যে তো আলটিমেটলি স্পোর তৈরি হবে, তাই না? এই স্পোরটা যখন ফেটে যাবে, ফেটে হচ্ছে বের হয়ে চলে আসবে, তখন কোনটা ফাটবে? ফাটবে হচ্ছে স্টোমিয়াম। তাহলে স্টোমিয়ামটাই ফেটে যায় দিন শেষে। দেখো এখানে লেখা আছে যে স্পোর নির্গমনের সময় স্টোমিয়াম ফেটে যায়। খুবই ভালো কথা। নেক্সটে আমরা আগাইতে পারি যেখানে কি ঘটতেছিল। আমরা বলতেছিলাম যে আমাদের কাছে কি ছিল? স্পোরাঞ্জিয়াম ছিল, তাই তো? আমাদের কাছে স্পোরাঞ্জিয়াম ছিল। দেখো স্পোরাঞ্জিয়াম থেকে আলটিমেটলি স্পোরাঞ্জিয়াম এর মধ্যে থেকে 16টা স্পোর মাতৃকোষ তৈরি হয়। স্পোর মাতৃকোষ তৈরি হয়। এই 16টা স্পোর মাতৃকোষের মধ্যে ঘটে মায়োসিস কোষ বিভাজন এবং আলটিমেটলি তৈরি হয় 64টা স্পোর, কারণ একটা মায়োসিসের মাধ্যমে একটা কোষ থেকে 4টা কোষ উৎপন্ন হয়। ফাইন। তাহলে 16টা 64টা স্পোর উৎপন্ন হইতেছে আলটিমেটলি। খুবই ভালো কথা। তাহলে 64টা স্পোর উৎপন্ন হলো এবং এই স্পোরগুলো হলো গাঢ় বাদামি বর্ণের এবং একই বৈশিষ্ট্যের। খুবই ভালো কথা। নেক্সটে হচ্ছে আমরা গেমেটোফাইটিক উদ্ভিদের মধ্যে যাব। গেমেটোফাইটিক উদ্ভিদ, দেখো আমরা বলতেছিলাম ফার্ন কি ধরনের উদ্ভিদ? ফার্ন কিন্তু ডিপ্লয়েড অর্থাৎ সেটাকে বলা যায় স্পোরোফাইটিক উদ্ভিদ। বাট প্রত্যেক উদ্ভিদেরই বা প্রত্যেক প্রাণীরই একটা স্পোরোফাইটিক গেমেটোফাইটিক স্টেজ থাকে। প্রাণীর ক্ষেত্রে গেমেটোফাইটিক বলা হয় না, বাট তার ক্ষেত্রে একটা হ্যাপ্লয়েড স্টেজ, ডিপ্লয়েড স্টেজ থাকে। তো উদ্ভিদের ক্ষেত্রে এটা যেহেতু একটা স্পোরোফাইটিক উদ্ভিদ, স্টিল এখানে কিছু হ্যাপ্লয়েড স্টেট থাকবে, গেমেটোফাইটিক স্টেট থাকবে। সো ফার্নের ক্ষেত্রে সেই গেমেটোফাইটিক স্টেটের নাম বলা হয় প্রোথেলাস। তাহলে প্রোথেলাস সম্পর্কে আমাদের একটু জানতে হবে কি কি পয়েন্ট। আমরা বেশ কিছু পয়েন্ট সম্পর্কে বলতে পারি। একটা হচ্ছে এটাকে বলা হয় ফার্নের গেমেটোফাইট। সেকেন্ডলি এই প্রোথেলাসের আকার কেমন? আকার হচ্ছে হৃৎপিণ্ডাকার। থার্ডলি এটা হচ্ছে সবুজ বর্ণের বহুকোষী স্বতন্ত্র স্বভোজী উদ্ভিদ। প্রোথেলাসরা উভলিঙ্গ হয়ে থাকে এবং এদেরকে সহবাসী উদ্ভিদ বলা হয়। তাহলে আমরা কিন্তু প্রোথেলাস থেকে অনেক কিছু জানলাম এবং আমি তো এখানে 8টা বৈশিষ্ট্য দিছি, তুমি লেখার জন্য আর একটু কয়েকটা লাইন এক্সট্রা করে অ্যাড করে দিবা। যেসব বৈশিষ্ট্য আমরা আসলে জানি, রাইজোইড উৎপন্ন হয়, ইটস একটা রাইজোইডে কি কাজ করে, মানে মূল কথাগুলো আমি বলে দিছি। এর বাইরে তুমি হচ্ছে এই অংশটুকু একটু রিডিং পড়বা, দিয়ে যেন তুমি পরীক্ষায় তোমার রিটেনের জন্য লিখতে পারো, কারণ প্রোথেলাসটা আমাদের রিটেন পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সটে যাব, এই যে আমাদের এখানে প্রোথেলাসের স্ট্রাকচার যদি পারো তাহলে আইকো। নেক্সট হলো যৌনজনন। যৌনজনন যেহেতু ঘটতেছে তার মানে এখানে পুরুষ পার্টও আছে, স্ত্রী পার্টও আছে। আমরা এখানে যে পুং জননাঙ্গ সেটাকে বলতেছি অ্যান্থোরিডিয়াম, যথারীতিভাবে ব্রায়োফাইটাতেও আমরা সেম বলছিলাম। আবার স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলতেছি, যথারীতিভাবে ব্রায়োফাইটাতেও আমরা এটাই বলছিলাম। ডান। আর্কিগোনিয়াম থেকে তুমি কি পড়বা? আর্কিগোনিয়াম থেকে দেখো এই হচ্ছে আর্কিগোনিয়ামের স্ট্রাকচার। সবচেয়ে ভিতরে থাকে সবচেয়ে মোটা এই ডিম্বাণু সেলটা, তার উপরে থাকে উদর এবং উদরীয় কোষ, তার উপরে থাকে গ্রীবা এবং গ্রীবা নালিকা কোষ। খুবই ভালো কথা। সো এই উদরীয় কোষ এবং গ্রীবা নালিকা কোষ এরা আলটিমেটলি ফেটে যায় দিন শেষে এবং এরা ফিউজ হয়ে বা আলটিমেটলি এরা একটার সাথে মিশ্রিত হয়ে এখানে একটা নালীপথ তৈরি করে। এই নালীপথ দিয়ে কিন্তু শুক্রাণুটা এখানে পরবর্তীতে প্রবেশ করে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য। তাহলে আমরা এখান থেকে পড়লাম যে আমাদের আর্কিগোনিয়াম, যেটা টেরিডোফাইটের আর্কিগোনিয়াম, এখান থেকে এই ডিম্বাণুটা ছাড়া বাকি যত কোষ ছিল সব কোষ আলটিমেটলি ফিউজ হয়ে একটা নালীপথ গঠন করে। এই নালীপথের মধ্যে একটা অ্যাসিড থাকে আর একটা এনজাইম থাকে, এটা হচ্ছে মিউসিলেজ এবং মেলিক অ্যাসিড। সো এটা তোমার এখান থেকে পড়তে হবে। নেক্সট আগাই, অ্যান্থোরিডিয়াম।
পুংজননাঙ্গকে অ্যান্থেরিডিয়াম বলা হয়। দেখতেই পাচ্ছি এটা একটা গোলাকার স্ট্রাকচার এবং এখানে বেশ কিছু শুক্রাণু মাতৃকোষ আছে। কয়টা আছে? 20 থেকে 50টা শুক্রাণু মাতৃকোষ আছে। খুবই ভালো কথা। নেক্সট দেখো, একদম গোড়ায় থাকে একটা বলয় কোষ, রিং সেল, আর একটা ঢাকনা কোষ থাকে উপরে। তাহলে উপরে হচ্ছে ঢাকনা কোষ আছে, নিচে হচ্ছে বলয় কোষ আছে। এই যে ঢাকনা কোষটা আছে, ঢাকনা কোষটা ফেটে যায় আলটিমেটলি, এবং ফেটে গিয়ে শুক্রাণুগুলো বের হয়ে যায়, এবং শুক্রাণুগুলো বের হয়ে কোথায় যায়? এই যে নালীপথ দিয়ে ঢুকে এদিকে একদম ডিম্বাণু পর্যন্ত আসে। আর শুক্রাণু এবং ডিম্বাণু যখন আলটিমেটলি মিটে যায়, তখন এটা একটা জাইগোট তৈরি করে। সেই জাইগোটের নাম হচ্ছে ওস্পোর। এর মাধ্যমে এদের ধারাবাহিকভাবে একটা স্পোরোফাইটিক প্রজন্ম সৃষ্টি হয়। তাহলে যদি আমি সব কথার একটা সামারি নিয়ে আসি, তাহলে কিন্তু এই ছবিটাই পাওয়া যায়, এবং পরীক্ষায় কিন্তু এটা আমাদের বেশ ভালোই আসে। সিকিউতে এইটা বেশ ভালো আসে। তুমি এখানে চিত্র আঁকা লাগবে না, তুমি জাস্ট ফ্লোচার্ট আঁকলেই হবে। ফ্লোচার্ট আঁকলেই হবে, ঠিক আছে? চিত্র আঁকা লাগবে না। দেখো কি হইতেছে, একটা উদ্ভিদ ছিল, তার মধ্যে সুরাস ছিল। সেই সুরাসের মধ্যে থাকে স্পোরাঞ্জিয়াম, কারণ সুরাস হচ্ছে স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ। স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর মাতৃকোষ তৈরি হয়েছে, সেখানে মায়োসিস হয়েছে, হওয়ার পরে স্পোর উৎপন্ন হয়েছে আলটিমেটলি। সেই স্পোর থেকে প্রোথেলাস তৈরি হয়েছে। সেই প্রোথেলাস একটা উভলিঙ্গ বা সহবাসী উদ্ভিদ, তাই তো? সহবাসী স্টেট। দ্যাটস ওয়াই এখানে প্রোথেলাসের মধ্যে একই সাথে অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম দুইটাই ডেভেলপ করে। আর অ্যান্থেরিডিয়াম থেকে আসে শুক্রাণু এবং আর্কিগোনিয়াম থেকে আসে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু মিলে আলটিমেটলি তৈরি করে ওস্পোর বা জাইগোট। তাহলে জাইগোট থেকে একটা নতুন স্পোরোফাইট গঠন করলো এবং পূর্ণাঙ্গ একটা জীবদেহ গঠিত হলো। তো আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়লাম, রিক্সা এবং ব্রায়োফাইটার, রিক্সা বা ব্রায়োফাইটা এবং টেরিস বা টেরিডোফাইটার মধ্যে একটা পার্থক্য কিন্তু এখানে দেওয়া আছে। পরীক্ষার ক্ষেত্রে বিগত বছরগুলোতে সিকিউতে এই ব্রায়োফাইটা টেরিডোফাইটার পার্থক্য কিন্তু আসতে দেখা গেছে। তো তোমরা চাইলে এখান থেকে এই কোয়েশ্চেনটা দেখে নিতে পারো, যদিও এখানে আসলে দেখার কিছু নাই, কারণ সবকিছু আমি আগে ছকের মধ্যেই সবকিছু নিয়ে আসছি। তো ছকটা পড়লে তোমাদের কিন্তু এই অধ্যায়ে আর কোনো প্রিপারেশনের বাকি থাকে না। আলাদা করে তুমি এখানে থেলাসের জন্য যে স্ট্রাকচারটা পড়ছো, আর টেরিসের ক্ষেত্রে প্রোথেলাসের স্ট্রাকচারটা পড়ছো, এতটুকুই। দক্ষতা অর্জনগুলো একবার দেখে নিতে পারো। টেরিসের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? আমরা বলছি যে এটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, অর্থাৎ হেড্রোসেন্ট্রিক। নেক্সট হচ্ছে টেরিসের রাইজোমের স্বল্কপত্রকে কি বলা হয়? রাইজোমের স্বল্কপত্রকে রেমেন্টা বলা হয়। টেরিসের স্পোরোফাইটের প্রথম কোষ কোনটা? স্পোরোফাইটের প্রথম কোষ হচ্ছে ওস্পোর। স্পোরোফাইটে তো জিজ্ঞেস করছে না? হ্যাঁ, ওকে ফাইন। তারপরে যাব আমাদের ব্রায়োফাইটা উদ্ভিদের উন্নত বৈশিষ্ট্য কোনটি, যেটা আমি জীবনে পড়ি নাই, সেটা হচ্ছে আনসার ডি। ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কোনটি? স্পোরোফাইটিক পুষ্প, অনেক হাবিজাবি কথাবার্তা লিখছে, মাথায় ধরতেছে না। দেখো স্পোরোফাইটিক তো হবে না, স্পোরোফাইটিক ছিল টেরিডোফাইটা। পরিবহন টিস্যুযুক্ত। আচ্ছা, ব্রায়োফাইটাতে কি পরিবহন টিস্যুযুক্ত হয়? না। পুষ্পক? না। ভ্রূণ সৃষ্টিকারী। মনে রাখতে বলছিলাম, ব থেকে ব্রায়োফাইটা, ভ থেকে ভ্রূণ। এটা কিন্তু ছকের মধ্যে আছে, এটা কিন্তু এখানে পাবা না, আমি আজকে ক্লাসে পড়াই নাই, বাট ছকের মধ্যে আছে। ফার্ন উদ্ভিদে মায়োসিস ঘটে। ফার্ন উদ্ভিদে মায়োসিস ঘটে কোথায় ঘটে? চলো একটু দেখি। স্পোর মাতৃকোষে, ইয়েস। স্পোর মাতৃকোষ 16টা ছিল, 16 থেকে 64টা হয়েছে। তাহলে স্পোর মাতৃকোষে মায়োসিসটা ঘটে থাকে। এখানে একদম দেওয়া আছে সার্সিনেট ভার্নেশন কাকে বলা হয়। তারপর হচ্ছে শিক্ষক পুরানা রাজবাড়ি দেয়াল হতে অদ্ভুত প্রকৃতির সচুর পক্ষল যৌগিক পাতা সংগ্রহ করলেন। আচ্ছা, শিক্ষক টপ থেকে অপর একটি থ্যালয়েড দেগ্র শাখা বিশিষ্ট গ্যামিটোফাইটিক উদ্ভিদ নিয়ে আসলেন। দেখো, এর আগের যে প্রশ্নটা আছে, মানে এই অংশটুকু, এটা কিন্তু আজকে পড়া না, এটা আমরা আজকের জন্য রাখতেছি না। বাট এই যে থ্যালয়েড দেগ্র শাখা বিশিষ্ট গ্যামিটোফাইট উদ্ভিদের কথা বলা আছে, এটা দিয়ে কাকে বোঝাইছে? এটা দিয়ে কিন্তু রিক্সিয়াকে বোঝাইছে বা ব্রায়োফাইটাকে বোঝাইছে, তাই না? ওকে। উদ্দীপকে উল্লিখিত অদ্ভুত প্রকৃতি, না এটা না, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক না। উদ্দীপকে উল্লিখিত গ্রামিটোফাইটের থ্যালয়েড উদ্ভিদটির শ্রেণীবিন্যাসের অবস্থান ও পরিবেশীয় সূচক হিসেবে নির্দেশ করে তা বিশ্লেষণ করো। ওকে, তাহলে রিক্সা সম্পর্কে আমাদের শ্রেণীবিন্যাসগত অবস্থানটা লিখে দিতে হবে। আমরা রিক্সার কিন্তু শ্রেণীবিন্যাসটা পারা উচিত, তাই না? শুধুমাত্র অর্ডারটা মার্সেন্সিয়ালস, আর বাকি সবকিছু তুমি কিন্তু সিরিয়ালি আগাইতে পারলেই হয়ে যায়, তাই না? ব্রায়োফাইটা, তারপরে রিক্সিয়া, মোটামুটি আমরা রিক্সা সম্পর্কে জানতে পারি। ওকে, ব্রায়োফাইটাকে কেন উভচর উদ্ভিদ বলা হয় বলছিলাম, খ মার্কের পরীক্ষায় আছে। উদ্দীপকে পি এবং কিউ এর মধ্যে পার্থক্য কি? পি হচ্ছে একটা প্রোথেলাস, ওকে ফাইন, আর কিউটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক না। তারপরে হচ্ছে উদ্দীপকের পি উদ্ভিদটির এ ও বি অংশ যৌন জননে কিভাবে ভূমিকা রাখে। সো আমাদের টেরিসের
যৌন জননটা এখানে লিখতে বলছে। টেরিসের যৌন জননটা হচ্ছে লিখতে বলছে। টেরিসের যৌন জনন। সো এই ছিল আমাদের এই অধ্যায়টা। অধ্যায়টা যথেষ্ট ছোট। সো এই অধ্যায়টাতে তোমার ইফোর্টটাও কমই থাকবে খুবই স্বাভাবিকভাবে, বাট যেন নর্মাল ইজি কোয়েশ্চেনগুলো করলে যেন আটকে না যাও, এই জিনিসটাও কিন্তু সতর্ক থাকতে হবে। একদম অ্যাভয়েড করলে, জিরো স্কিপ করলে কিন্তু একদম আউটকামটা রেগুলার আউটকাম নাও আসতে পারে। সবার জন্য শুভকামনা থাকলো। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।